এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে সোমবার, এখন সকাল 9টা বাজে। তো আমি এখন বিছানাপত্র গোছাচ্ছি। মিস্টার গোপাল স্কুলে গেছে হয়ে গেছে, ওদের 8:30টার সময় বেরিয়েছে। তো এখন আমি এই বিছানাপত্র গোছাচ্ছি। এর আগে আধ ঘন্টা একটুখানি কাজ করছিলাম, নিজের ফোনে একটু কাজ করছিলাম, ভিডিওটাকে মানে এমনি ক্লিপগুলো জুড়ে এডিটটা কমপ্লিট করলাম। আজকে দুটো ভিডিও দেবো, একটা ব্লগ দেবো আর একটা আমার এই জন্মদিনের একটা ছোট্ট ভিডিও দেবো। তো সেই জন্য সেটাই ঠিকঠাক করছিলাম। তো ওই জন্য আধ ঘন্টা বসে কাজটা করলাম, আর এখন আবার বিছানাটা গোছাচ্ছি। তো চলো দেখতে থাকো। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সোমবার, এখন সকাল 9টা বাজে। আর এখন যাব, সবার আগে চা করব, বিছানাটা গুছিয়ে যাব, চা করব। চাটা খেয়ে তারপরে ঘরের কাজগুলো পরপর করতে হবে। তারপরে আবার সেই সমস্ত কিছু সেরে, রান্নাবান্না সেরে, তারপরে গোপালকে স্কুল থেকে আনতে যাবো সেই দুপুরে 1টা। তারপরে আবার ওকে এনে আমাকে মনে হয় আজকে মিষ্টুকেও মনে হয় আমাকেই আনতে হবে। মিষ্টু তো ছুটি হবে সেই প্রায় 3টের কাছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবারে বিছানাটা গুছিয়ে ফেলি। বাসি বিছানাটা পড়ে আছে, তো এখন বিছানাপত্র গুছিয়ে নেব, তারপরে ঘর ঝাড় দেব। আর এখানে লেপটা দেখতে পাচ্ছ, মিষ্টুর লেপ। মিষ্টু এই মোটা লেপটা গায়ে দিয়ে ঘুমোয় আর কি। তো মার কাছেই ও ঘুমোয় ওই ঘরে, কিন্তু সকালবেলায় যেহেতু এখন মনা নেই, তো যখন মা ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ে তখন মিষ্টু আর একা ঘুমোয় না, ও তখন এই ঘরে এসে ওর ভাইয়ের পাশ দিয়ে ঘুমিয়ে পড়ে। তো সেজন্য লেপটা আর বালিশটা নিয়ে চলে আসে, এসে আবার এখানে কিছুক্ষণ ঘুমোয়, তারপরে ঘুম থেকে ওঠে। মানে মনা না থাকলে এটাই করে আর কি। তো চলো এখন বিছানাটা গুছাই, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সারাদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি। তো এখানে ওর বালিশটা লেপটা আমি এই ঘরেই রেখে দিলাম, কারণ দেখলাম যে এখানেই থাকুক, যদি দুপুরে আবার ওটা নিয়ে ঘুমোয়। আর তারপরে মার কাছে যখন রাতের বেলা ঘুমোবে তখন আমি ওই ঘরে দিয়ে দেবো। আর দুপুরবেলা ও এখানে ভাইয়ের কাছেই ঘুমোয় আর কি। আর রাতের বেলা মা আর মিষ্টু ওই ঘরে ঘুমোয়। মানে ও দিদুনকে ছাড়া ও আর ঘুমোতে পারে না। মানে এখন একটা অভ্যেস হয়ে গেছে, দিদুনের সাথেই ঘুমোবে। তো এবারে আমি চা বসিয়ে দিলাম। চাটা বসিয়ে দেওয়ার পরে তারপরে ততক্ষণে তোমাদের দাদাও এখন চলে এসেছে। গরম গরম একেবারে পরোটা তরকারিও নিয়ে এসেছে, বলছে খাবার আমি নিয়ে এসেছি, কারণ না হলে তুমি এখন খাবার বানাবা, খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। সেজন্য মানে বললো যে খাবার নিয়ে চলে এসেছি। তো ভালোই করেছে, এখন আমাকে আর খাবারের মানে সকালের খাবারের টেনশন নিতে হচ্ছে না। তো ওরা তো পাস্তা নিয়ে গেছে টিফিনে, আজকে সোমবার। তো এদিকে তো আমরা তো আর পাস্তা খাবো না, তোমাদের দাদা তো পাস্তা খায় না। তো একদিকে ভালো করেছে, পরোটা তরকারি নিয়ে এসেছে। তো এখন আগে সবার আগে চাটা তো খাই, চা বিস্কুট খাবো, তারপরে খাবারটা খাবো। এখনই খাবারটা খাবো না, একটু পরে খাবো আর কি। কিছুটা কাজ করে নেব, তারপর এখন আগে চা বিস্কুটটা খেয়ে একটুখানি ঘরে কাজ সারবো, তারপরেই আর কি খাবারটা খাবো। তো চলো এখানে চা করে নিলাম, লিকার চা। আর জানোই তো আমরা একটু বেশি বেশি চা খাওয়া পছন্দ করি, লিকার চাটা যখন খাই তখন একটু বেশি বেশি খাই আর কি। মানে চাটা শীতকালে বিশেষ করে গরম চাটা একটু বেশি খেতেই ভালো লাগে। একটুখানি ওই বিস্কুট দুটো খাওয়ার পরে এই চাটা ফুরিয়ে যাবে, কমে যাবে, সেটা আবার ভালো লাগে না। সেজন্য মাও একটু বেশি চা খাওয়া পছন্দ করে, তোমাদের দাদাও তাই। আর আমিও এখন অভ্যেস হয়ে গেছে, চাটা একেবারে কম খেতে পারি না। আর লিকার চা খেলে কোনো ক্ষতি নেই, আর আমরা যেহেতু দিনে বলতে গেলে একটা টাইম চা খাই, আর সন্ধ্যার দিকে কখনো কফি খাই। হ্যাঁ, চা খেলে সন্ধ্যার দিকে হয়তো অল্প চা খাওয়া হয়, মানে চা খাওয়ার সেরকম একটা নেশা নেই। এমনও অনেক দিন যায় সন্ধ্যাবেলায় চা করি না, অন্য কোনো কিছু খেলাম, চাটা আর খেলাম না। তো দেখো এবারে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর ঘরটা তো সকালেই সবকটা ঘর আমি ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে রেখে দিই সকালবেলা বাসি ঘর দৌড়, পরে আর কি মোছামুছির কাজগুলো করি। কারণ সকালবেলা বাসি ঘর দৌড়টা সবার আগেই ঝাড় দিয়ে নেওয়া উচিত। সেজন্য রান্নাঘর বারান্দা ঘর সব একেবারে ঝাড় দিয়ে নিই একবারে। তারপরে একটু সময় মতো মানে একটু দেরি করে আর কি মুছি, একটু ফ্রি হয়ে নিয়ে, কারণ সকালে ওদেরকে স্কুলে পাঠানোটা হচ্ছে মেন ডিউটি। মানে যতক্ষণ ওদেরকে মানে সব কিছু রেডি করে স্কুলে না পৌঁছে দেওয়া হচ্ছে ততক্ষণ শান্তি নেই। মানে ওরা স্কুলে পৌঁছে গেলে তারপরে আমার শান্তি, তারপরে আমি শান্তিতে মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারি। তো ওই জন্যই একেবারে সকালের টাইমটা দেখবে আমি ব্লগ শুরু করতে পারি না। ওই সময়টা এতটাই চাপের থাকে, ওদের দুজনকে রেডি করানো, ওই টিফিন বানানো, সমস্ত কিছু দিয়ে, আর একটা টাইমের ব্যাপার থাকে। তো ওই টাইমের মধ্যে সব কিছু করা, তো সেজন্য আমি তখন ওই ক্যামেরা অন করার সুযোগ পাই না। হ্যাঁ, কখনো কখনো করি, ওর মধ্যে দিয়েই চলে আর কি।
আর তোমরা অনেকেই বলো যে ঘর মোছামুছির কাজ দেখবে, অনেকে সমস্ত কাজ করে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে ঘর মোছে, কিন্তু আমার একটা অভ্যেস হয়ে গেছে সকালবেলায় বাসি ঘরদোর মুছে নেওয়া, তারপরই রান্নাবান্নায় হাত দেওয়া আর কি। তো সেজন্যই আর কি আমি এভাবেই যেহেতু কাজ করে অভ্যস্ত, তো সেজন্য আমি এভাবেই কাজ করি, মানে সকালের সমস্ত ক্লিনিংয়ের কাজটা আগে করে নিয়ে তারপরেই দুপুরে রান্নায় হাত দিই। সকালে খাবারটা খাওয়া হয়ে যায়, কিন্তু ওই রান্নাবান্না সেরে তারপরে ওই বেলায় ঘর মোছা ওটা আমার অভ্যেসে নেই। এক একজনের কাজের নিয়ম এক এক রকম, এক একজনের কাজ যতই একরকম হোক না কেন, কাজ করার ধরন বা টাইমিং নিয়ম আলাদা হতেই পারে। তো সেজন্যই তো আমার ওটাই অভ্যেস যে একেবারে সব এই দিকের কাজগুলো করব, করে নিয়ে তারপরে রান্নাবান্না, রান্নার পরে শুধু রান্নার বাসন কটা মাজা, এটাই হলো কাজ, আর কোনো কাজ নেই। রান্নার পরে ঘর মোছামুছি করে ওই স্নান করতে করতে বিশাল বেলা হয়ে যাবে। তো সেজন্যই হ্যাঁ, এরকম হয় যে গরমকালে কোনো কোনো দিন দুবারও ঘর মোছা হয়, সব কটা ঘর না হলেও ঘর মুছলে ঘরগুলো একটু ঠান্ডা থাকে, গরমকালের কথা বলছি, তখন হয়তো দুবার মুছলাম ঘর, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের এটা একদম রুটিনে বাঁধা, সকালবেলায় ঘর ঝাড় দেওয়া মোছা এই সমস্ত কাজগুলো হয়ে যায়, মানে এই সমস্ত কাজ আর কোনো কিছু বাকি থাকে না। দেখো এবারে এই দিকের ঘরগুলো তো হয়ে গেল, রান্নাঘর বারান্দার সমস্ত ক্লিনিং কমপ্লিট, এখন শুধু বাকি আছে টিভি রুমটা, এদিকের টিভি রুমটা মুছবো, তাহলেই হয়ে যাবে। তারপরে যাব রান্নাবান্না সব কিছু রেডি করব, আর আজকে রান্না একটু নতুনত্ব কিছু রান্না করব আর কি, তার আগে খেয়ে নিতে হবে। তো দেখো এখানে প্রদীপগুলো ভিজিয়ে রেখেছি, আর আজকে তো জানোই আজকে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়, তার জন্য তো এরকম প্রদীপ জ্বালবো, আর 5টা প্রদীপ জ্বালবো আর কি। আর এই যে তিল তেল আনতে বলেছি, তিল তেল নিয়ে এসেছে, তো সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালবো। আর এখানে কিছু বাজার আর কি, সবজি বাজার নিয়ে এসেছে, মানে সবজি দেখলে থাকতে পারে না, নিয়ে আসবেই, যতই ঘরে সবজি থাকুক না কেন। এই দেখো শিম নিয়ে এসেছে, পালং শাক নিয়ে এসেছে, আর এই মাশরুমটা আগের দিন আনা, আমি 1 প্যাকেট বার করলাম, আরেক প্যাকেট ফ্রিজেই আছে, আজকে মাশরুম রান্না করব আর কি। আর যে বাজারগুলো দেখলে ওগুলো কিন্তু সকালবেলায় এনেছে, যখনই খাবার এনেছিল তখনই একবারে ওদেরকে স্কুলে দিয়ে ওইটুকুনি বাজার করে একেবারে খাবার নিয়ে এসেছিলো। তারপরে দেখো তোমাদের দাদা স্নান টান করে রেডি হয়ে গেছে, ও তো বেরোবে, তো ও একেবারে ঠাকুরকে প্রদীপ ধূপকাঠি দিয়ে দিচ্ছে। আর এমনিতে প্রতিদিনকার রুটিন, ও মন্দিরে যায় স্নান করে, বজরংবলী মন্দির আমাদের বাড়ির কাছাকাছি, তো সেজন্য ওখানে যাবে, ধূপ দ্বীপ দেখায়, এটা মানে যখনই স্নান করুক না কেন, সকালে করুক কি বেলায় করুক, মানে ও যাবেই মন্দিরে। তো ওর জন্য বাড়িতেও মা লক্ষ্মীর সামনে প্রদীপ ধূপকাঠি দিয়ে দিল, ওপরে ঠাকুরকেও নিতাই গৌরকে প্রণাম করে বাবার মাথায় জল দেওয়া, সমস্ত কিছু ও প্রতিদিনই করে। তো তারপরে দেখো দেখো দুজনা খেতে বসে গেছি, তো আমি এখন ওই পরোটা তরকারি এখন দুজনা মিলে খেয়ে নিচ্ছি, আর মাকেও দিয়ে দিলাম, মা ওদিকে প্লেটে করে ওদিকের ঘরে বসে খাচ্ছে, আর আমরা দুজনা এখানে বসে খাচ্ছি। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের দাদা বেরোবে, আজকে তো ও কৃষ্ণনগর যাবে, এখন ওই যে ওর বন্ধুর বিয়ে আছে, তো এখন আশীর্বাদে যাবে। আর আমি বললাম তুমি অন্য কোনো ড্রেস করে যাও, তুই বলছে না কোনো অসুবিধা নেই, এখন যাচ্ছি তো আশীর্বাদে, চলেই আসবো, অল্প সময়ের ব্যাপার, দুপুরের মধ্যেই চলে আসবো, 3টের মধ্যে। তো বললো যে একেবারে মিষ্টকে আমিই নিয়ে আসবো, তোমাকে আনতে হবে না, তুমি শুধু গোপালকে নিয়ে এসো, ওর তো আগে ছুটি। তো দেখলাম একদিকে ভালোই হয়েছে, দুবার দুবার যাতায়াত করতে গেলে আসি আমার মাথা খারাপ হয়ে যায়। তো এই যে আজকে রান্না করব পালং শাক, পালং শাকটা টাটকা টাটকাই রান্না করব। হ্যাঁ, 2 আঁটি এনেছে, তো 1 আঁটি রেখে দিয়েছি, কালকে রান্না করব, আর 1 আঁটি আজকে রান্না করছি। আর পালং শাক এমনিতেই রান্না করলে কমে আসে, আর শিম বেগুন দিলে ঠিকঠাক পরিমাণে হয়। শুধু শাক তো রান্না কেউ করে না, পালং শাকে শিম বেগুন সবজি নানান রকম অনেক কিছুই দেওয়া যায়। তো যাই হোক, শাকটাকে বেশ ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, পরে জল থেকে ছেঁকে তুলে নেব, তাহলে যদি কোনো রকম বালি থাকে সেটা পড়ে যাবে জলের তলায়। আর আমি শাকটা কম করে হলো 3 থেকে 4 বার শাক ধুই, তারপরেই আর কি শাক রান্না করি।
তো দেখো এখানে আজকে মাশরুম রান্না করব। তো মাশরুমগুলোকে এরকম জলে গোটা গোটা ভালো করে ধুয়ে নিতে হয়, তারপরেই বানালে ভালো হয়, একটা গুঁড়ো গুঁড়ো ভাব থাকে। তো অনেকে আবার বলো যে মাশরুমটা কি, মানে এটাকে অনেকে আবার মানে কয়েকজন এরকম আমাকে প্রশ্ন করেছো যে এটা কোথায় পাওয়া যায়। তো দেখো এটা হচ্ছে ভীষণ পরিমাণে এর মধ্যে প্রোটিন থাকে, আর যারা বিশেষ করে ভেজিটেরিয়ান তাদের কিন্তু এই মাশরুমটা খাওয়া খুবই ভালো। হয়তো ঠাকুরের ভোগে মনে হয় লাগে না, কোথাও দেওয়া হয় কোথাও দেওয়া হয় না, তো এটা শুনেছি। কিন্তু মাশরুম যেহেতু হাই প্রোটিন, তো তার জন্য হয়তো ঠাকুরের ভোগে লাগে না, কিন্তু মাশরুম খাওয়া খুবই ভালো। মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, মানে পনিরের থেকেও মাশরুম খাওয়া ভালো, মানে গুণাগুণের দিক থেকে বলছি। পনিরও তো ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে। তো যাই হোক, চলো এখন মাশরুমটা বানিয়ে নেব। আর মাশরুম এমন একটা জিনিস সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, মানে ঘরের সবারই মাশরুম পছন্দ। শুধুমাত্র মিষ্টু পছন্দ করে না, ওই পনির ছানা ছাড়া কিছু চেনে না, পনির ছানা না হলে সোয়াবিন। তো কী আর করা যাবে, তো প্রোটিনটাও তো খেতে হবে। আমি কি করি, তরকারির মধ্যে যখন ভাতটা মেখে দিই ওদেরকে, তখনই মাশরুমটাকে হাত দিয়ে পিষে মেখে দিই, বুঝতে পারে না। তো চলো এখন এই যে মাশরুমের তরকারিটা আমি কিভাবে বানাচ্ছি দেখে নাও। আর মাশরুমগুলোকে প্রথমে একটু ছুলে নিলে ভালো, না ছুলে নিলেও অসুবিধা নেই, এই মাশরুমটা এমনিই রান্না করা যায় ধুয়ে, মানে অত ছোলাছুলির ব্যাপার নেই। তবু আমি হালকা একটা মানে টান দিলে একটা সেই পরল মতো উঠে আসে, তো ওটা ফেলে দিলেও হয়, না ফেললেও অসুবিধা নেই। তো তারপরে এই যে এখানে আমি ফোড়নে দিলাম তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা, আর একটুখানি হলুদ দিলাম, যেহেতু আলুগুলো ছাড়বো, আলুগুলোর গায়ে এখনও জল আছে, ছিটে না আসে তার জন্য। আর একটুখানি হিং দিয়েছি, আমি তো পেঁয়াজ রসুনের রান্না করি না, তার জন্য কিছু কিছু রান্না একটু হিং দিলে ভালো হয়, তবে বেশি একটা হিং আমি ব্যবহার করি না। আর যেহেতু এগুলো তো গুঁড়ো হিং, মানে ভেজে নেওয়া কোম্পানির গুঁড়ো হিং, এতে অতটা মানে কোনো রকম অতটা ক্ষতি নেই। অনেকে বলো যে হিং বেশি খাওয়া ভালো না, সেটা না, কাঁচা হিং যেটা সেইটা। তো কাঁচা হিং কোনো সময় রান্না করি না, কোম্পানির এই গুঁড়ো হিংটাই আনা হয়, জেকে নয় না হলে সানরাইজ। আর সব থেকে এভারেস্টের হিংটা ভালো, এভারেস্টের হিংটাই মানে আমি ব্যবহার করে এসেছি, আর এখন শুধু জেকেটা ব্যবহার করছি। তো দেখো আলুগুলো ছেড়ে দিয়েছি, আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আর তারপরে দেখলাম এখানে মশলাটা শেষ হয়ে গেছে, জিরের গুঁড়ো, তো সেটাও ঢেলে নিলাম। আর মশলার জন্য দেখো, মাশরুমের তরকারি মশলার জন্য একটা গোটা টমেটো আর 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আদা নেই তার জন্য কয়েক দানা গোলমরিচ দিলাম। তারপরে এর মধ্যে আমি জিরের গুঁড়ো ধনে গুঁড়োটাও না দিয়ে দিলাম, মানে গোটা জিরে দিচ্ছি না, মানে একবারে মশলাটা রেডি হয়ে যাবে। 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব, মানে একবারে মশলা রেডি। তো এখানে মশলাটা রেডি হয়ে গেল, তোমরা চাইলে কিন্তু এখানে গোটা জিরে দিয়েও পেস্ট করে নিতে পারো, তো আমি গোটা জিরেটা দিইনি, জিরের গুঁড়ো দিয়েছি। তারপরে দেখো এখানে আলুগুলো ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। তো আমি যদি বেশি আগে থেকে মাশরুমগুলো দিয়ে দিতাম, মাশরুমগুলো একদম নরম হয়ে একদম ছোট ছোট হয়ে যেত, মানে তরকারির সাথে মিশে যেত, মানে খুঁজে পাওয়া যেত না, একদম ছোট ছোট হয়ে যায়। তো মাশরুম হতে টাইম লাগে না, আর মাশরুম নাকি বেশি ভাজলে তার গুণাগুণটা চলে যায়, সেজন্য আমি মাশরুম বেশি ভাজি না, কষানোর সময় দিয়ে দিই। যদি মানে আলুটা বড় বড় যেহেতু দিয়েছি, তার জন্য মাশরুমটা আমি দেরি করে দিচ্ছি। তোমরা চাইলে যদি আলু ছোট ছোট করে দাও তাহলে মাশরুমটা আরও আগে দিয়ে দেওয়া যায়। তো এখানে মশলা দিয়ে কষাতে কষাতে মাশরুমটাও দিয়ে দিলাম, তারপরে আরেকটু মাশরুমের সাথে এবার মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। মাশরুমের মধ্যে অলরেডি একটুখানি জল ভাব থাকে, মানে জল ভাব বলতে দেখা যাবে না, কিন্তু রান্না করতে করতে অটোমেটিক্যালি একটা ময়েশ্চার বেরিয়ে আসে, মানে জল বেরিয়ে আসে আর কি। তো সেটাতেই কষানোটা বেশ ভালোভাবে হয়ে যায়, আর মাশরুমের যে একটা নির্যাস বেরোয় আর কি, দেখো আমি কিন্তু জল দিইনি, এই মাশরুমটা কিন্তু নরম হয়ে এরকম হালকা একটা জল জল ভাব বেরিয়ে এসছে। তো এবারে ভালো করে কষানো হয়ে গেল, এবারে দিয়ে দেবো জল। জলটা নিজের ইচ্ছে মতো দেওয়া যাবে, যদি মনে করি একটুখানি গ্রেভি রাখবো, একটু জল জল ভাব থাকবে, একটু রস থাকবে, তাহলে সেই রকম জল দেবো। আর যদি মনে করি কষা কষা বানাবো, তাহলে অত জল দেওয়া দরকার নেই, সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু ঢেকে রাখতে হবে, লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে নামাতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিয়েছি, আর হলুদ তো অবশ্যই দিয়েছি, আর বাকি মশলা কি দিয়েছি তোমরা দেখে নিয়েছো। এখানে মাশরুম হয়ে গেছে, আর এই কড়াইতে এখন শাকটা বানাচ্ছি, পালং শাক হচ্ছে।
আর এখন আমি এই যে বাঁধাকপি সেদ্ধ করে না কালকে রেখেছিলাম বড়া করবো করে, কালকে আর বড়া বানানো হয়নি, তো আজকে বানাচ্ছি। এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি খানিকটা বেসন দিয়েছি, আর বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, জল ফেলে দিয়েছি ভালো করে। তারপরে একটু হলুদ, লবণ, কাঁচা লঙ্কা কুচি আর এই যে বেসন আর চালের গুঁড়ো দিয়ে এখন মেখে নিচ্ছি। মেখে এখন রেখে দেবো, এখন তো বড়া করবো না, পরে খাওয়ার আগে করবো বড়াটা। শাকটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। শাক হয়ে গেছে, আর এখানে না চালটা রেখে দিয়েছি ভিজিয়ে, পরে বসাবো, মানে আগে ভাতটা করবো না, ভাতটা পরে করবো, একটু দেরি করে বসাবো। ওই 1টার সময় ভাতটা বসিয়ে দেবো, 1টার সময় ভাতটা বসিয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো, তো আমি এসে ফ্যানটা ঝরাতে পারবো, আর মা তো রয়েছেই, তো 1টার সময় ভাতটা বসাবো, তাহলে একদম ভাতটা গরম থাকবে। তো এখন ঘড়িতে বাজে 1:30 মনে হয় ক্রস করে গেছে। তো এখন আমি বড়া ভেজে নিচ্ছি, গোপালের মতোই ভাজছি। গোপালকে সবার আগে খাওয়াবো এখন, তো ওকেই তো এখন খাওয়াবো, তার জন্য ওর মতোই 4টে বড়া করে নিচ্ছি ছোটো ছোটো। এর মধ্যে কিন্তু লঙ্কা কুচি নেই। তো ওকে স্কুল থেকে এনেছি, ওকে স্নান করিয়েছি, তারপরে এখনও বসে আছে, তো এখন মানে খেলছে আর কি, তো এখন ওকে খাইয়ে দেবো। আর এমনিতে ওরা বড়া খেতে পছন্দ করে, এই না যে আলুর বড়াই শুধু বানিয়ে দিতে হবে, বাঁধাকপির বড়াটাও খায়, আর শাকও খেতে পছন্দ করে, যেমন সেটা পালং শাক হোক কি মেথির শাক হোক, যে কোনো শাকই কিন্তু খেতে পছন্দ করে। সেজন্য শাক দিয়ে কটা ঝুরঝুরে করে খাইয়ে দিই, তারপরে ডাল দিয়ে বড়া দিয়ে খাইয়ে দেবো। আর মাশরুমের তরকারি গোপাল পছন্দ করে, অসুবিধা নেই, কিন্তু মিষ্টুকে নিয়ে একটু চিন্তা। ওর জন্য মিষ্টু যখন এসে খেয়েছিল, ও মাশরুমের তরকারি খায়নি, ও ডাল দিয়ে বড়া দিয়ে আর শাক দিয়ে খেয়েছে। আর ওই মাশরুমের তরকারির থেকে একটা আলু শুধু দিয়েছিলাম। আর গোপাল খেয়েছে, গোপাল মাশরুম খায়। তো চলো এখন ওকে আমি খাইয়ে নিই, তারপরে এখন ওকে ফোনটা দিতে হবে, পরে আবার ফিরে আসছি। তো মাফলারটা পরে নি, মাফলারটা এখন ভুলে গেছি। আমি গোপালকে যখন আনতে গিয়েছিলাম মাফলারটা ছাড়া চলে গেছিলাম। বাবা বাবা, আমার এটা কেমন আওয়াজ হচ্ছে, মাফলারটা ছাড়া চলে গেছিলাম তো গোপালকে আনতে। বাবা, আমার কানে কিরকম হাওয়া লেগেছে, এখন কান ঢাকা না দিয়ে চলাই যাচ্ছে না রাস্তায়, হাওয়া কনকনে হাওয়া বইছে। দেখো কি অদ্ভুত সাজ আমার এই শীতকালে। তো তোমাদের দাদা এসে পৌঁছতে পারেনি, ও আমাকে ফোন করে দিয়েছে, বলেছে তুমি কি মিষ্টুকে স্কুল থেকে নিয়ে আসো। সেজন্য এখন আমি যাচ্ছি মিষ্টুকে স্কুল থেকে আনতে। তো চলো একেবারে সন্ধ্যাবেলায় দেখা হবে। তো আজকে সন্ধ্যাবেলায় নিশ্চয়ই তোমরা সবাই প্রদীপ জ্বেলেছো, তো আমিও জ্বালছি। আমি তো ভেবেই রেখেছিলাম যে আজকে প্রদীপ জ্বালবই, সেটা মনে রেখে দেবো অবশ্য করে। আর রামচন্দ্রের নামে 5টা প্রদীপ এখানে পিতলের থালার মধ্যে নিয়ে নিয়েছি, জ্বাললাম। তারপরে একটুখানি রামের বন্দনা করলাম, যেমন পারলাম তেমন। আর খুব ভালো লাগছিল। আর রামচন্দ্রকে তো আমরা সবাই ভালোবাসি, আর আমার হাজব্যান্ড তো একদম রামের ভক্ত, বজরংবলীর ভক্ত। তো সেজন্য এমনিতেই সারাক্ষণ রামের নাম আমার ঘরে আছেই। তো খুব ভালো লাগছিল, প্রদীপ জ্বেলে ঠাকুরের নাম করলাম, সন্ধে দিলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, অলরেডি 20 মিনিটের হয়ে গেছে। আর সন্ধ্যাবাতি দেওয়ার সাথে আজকে ভগবানের নামে এখানেই ব্লগটা এন্ড করলাম। যদি তোমাদের আমার সিম্পল ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর নতুন ফ্রেন্ডরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও সাবস্ক্রাইব করনি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় শ্রীরাম।